বাইক চালাতে গেলে একটা ব্যাপার মাথার মধ্যে সবসময় রাখবেন যে একটা ভুল ডিসিশন আপনাকে কয়েক বছর পেছনে নিয়ে যেতে পারে এবং একটা ভুল ডিসিশন আপনাকে এই দুনিয়া থেকেও সরায় দিতে পারে। আমার রয়্যাল এনফিল্ড হান্টারের নাম্বার হয়ে গেছে, যেখানে আমার অনেক খুশি হওয়ার কথা, কিন্তু ওইখানে আমার যেটা মনে হইতেছে যে এই বাইকের এই নাম্বারটা করা আমার ভুল হয়েছে। এখন প্রশ্ন মনে আসতেই পারে যে নাম্বার করলাম, এটা কেন ভুল হয়েছে? আসলে কি আমি বাইকটা বিক্রি করে দেবো? নাম্বার করাতে আমার অনেকগুলো টাকা লস হয়েছে, এরকম কিছু? হ্যাঁ, নাম্বার করতে সেকেন্ড হ্যান্ড হান্টার যদি কারো কাছ থেকে নেন, অন্য কারো নামে পেপার থাকে, তাহলে ওইটাতে আপনার একটু বেশি খরচ যাবে। এটা যেমন সত্যি, ঠিক ওরকম আরেকটা ব্যাপার চিরন্তন সত্যি, যেটা এখন বর্তমানে বাংলাদেশের রাস্তায় যে সমস্ত অটো এবং অটো রিক্সা এরা রাজত্ব করতেছে উইদাউট রেজিস্ট্রেশন, উইদাউট রোড ট্যাক্স, অ্যান্ড মানে রোডের কোনো রুল মানার নামও নিতেছে না। অ্যান্ড ওই অবস্থায় আমার মনে হইতেছে হান্টারের রেজিস্ট্রেশন করাটা আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল এটা নাম্বার ছাড়া চালানো এবং সার্জেন্ট ধরলে এটা বলা যে আমি কেন এটা রেজিস্ট্রেশন করব, কেন রোড ট্যাক্স দিব যেখানে আমি রোডই পাইতেছি না। আমার মনে হয় এটা আমাদের সবার করা উচিত। আমার ভুল হয়েছে, অ্যান্ড আমি এটা আসলে রোজার মধ্যে নাম্বার করতে দিছিলাম, কোনো একটা কারণ অনেক লেট হয়েছে। বলবো না ওই সমস্ত কাহিনী কোনো এক সময়, আজকেই হয়তো বলবো, বাট ভুল হয়েছে ভাই, এটা আমার করা একদমই উচিত হয় নাই। যাক, চলেন আমরা স্টার্ট দেওয়ার পরে প্রথম যেটা করতে হবে ওই ব্যাপারে একটু কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাইকটা অনেকদিন স্টার্ট দেই নাই, মানে 3-4 দিন হয়ে গেছে, অ্যান্ড তেল তো সব নিচে নেমে গেছে, তাই আমাকে একটা কোল্ড স্টার্ট দিতে হবে। কোল্ড স্টার্টের সিস্টেম হচ্ছে জাস্ট এই স্টার্ট দিলাম, কোনো পিক আপ না, কিছু না, অ্যান্ড এই অবস্থায় বাইকটাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত রাখবো, অ্যান্ড তারপরে গুড টু গো হয়ে যাবে। এই হলো অবস্থা। নাম্বার হওয়াতে ভাই খুশি হইতে পারতেছি না সত্যি, মানে এখনো নাম্বারটা আমি স্পেশাল পাই নাই। 4224 হইলেও একটা কথা ছিল, 4223 এটা কেমন নাম্বার? যেখানে আমার সবগুলা বাইকের নাম্বারে আমি চেষ্টা করি একটু সুন্দর নেওয়ার, যেমন ওইটা 2828, এর আগে ছিল 4949, অ্যান্ড এখানে এসে জমলো না। আর সেকেন্ড হ্যান্ড রয়্যাল এনফিল্ড কিনলে এই ব্যাপারটা একটু মাথায় রাখেন সবাই। পুরাতন রয়্যাল এনফিল্ড যখনই কিনবেন, যে ওইটার নাম্বার যখন করবেন তখন কিন্তু অনেকগুলা টাকা যাবে। নর্মালি ফাইল ট্রান্সফার, মানে একজনের নামে কেনা হইলে আরেকজনের নামে রেজিস্ট্রেশন করতে হলে ফাইল ট্রান্সফার বাবদ একটা টাকা যায়, ওটা 2,500 থেকে 3,000 টাকা, কিন্তু এই সমস্ত বাইকে 6,000 থেকে 7,000 টাকা এক্সট্রা নিতেছে। তো সেখানে এই বাইকগুলো সেকেন্ড হ্যান্ড কিনতেও হইতেছে বেশি টাকা দিয়ে, আবার কেনার পরেও শান্তি নাই, নাম্বার করতে অনেক টাকা খরচ হবে যদি আপনি অন্য কারো নামের বাইক কিনেন। এই জন্য রয়্যাল এনফিল্ড কিনতে গেলে একটু বুঝে কিনতে হবে যে আসলে বাইকের দাম কম রাখছে, কিন্তু আসলে কি বাইকের দাম কম? আপনার তো সেই আমার এই 3,36,000 টাকার বাইক আমার 4 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে। সরি, 3,36,000 না, 3 লাখ, এটার দাম মনে হয় 3,65,000 ছিল যখন এটা বিক্রি হয়েছে। 3,65,000 বাইক আমাকে 4 লাখ দিয়ে কিনতে হয়েছে, তাহলে বোঝেন অবস্থা। অ্যান্ড ফুয়েল লোড করার পরে 86 কিলো অনলি চালানো হয়েছে। চলেন আজকে আবার চালানো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হাফেজ। এতদিন এই বাইকটা সাহস করে বের করতে পারি নাই, লুকায় লুকায় চালাইতে হয়েছে। আর আজকে নাম্বার যেহেতু লাগানো আছে সেহেতু হচ্ছে বেশ স্বাচ্ছন্দ্যেই চালাইতে পারতেছি। আমি যাব হচ্ছে আজকে একটু হাইওয়ের ফিল নিব, আর ঢাকার আশপাশে হাইওয়ের ফিল নেওয়ার জন্য হচ্ছে মিরপুর টু আশুলিয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা মোটামুটি ভালো। অ্যান্ড ওইখানে চালায় রয়্যাল এনফিল্ডের পারফরমেন্সটা, এনফিল্ড কি টাইপের পারফরমেন্স দেয় ওটা একটু দেখবো আর কি। আর কথা হয়েছে এর মধ্যে আবার বাইক ফেরির সাথে, অ্যান্ড শুভ ভাই যেটা বলতেছে যে ভাই আমাকে একটু নামায় দেওয়া যান, মানে উনিও ওইদিকে যাবে, অ্যান্ড উনি চাইতেছে যে ওনাকে নামায় দেওয়া যায়। এদিক দিয়ে কিন্তু পার হওয়া যায়, অনেকে পার হয়, বাট কোনোভাবেই উচিত না এদিকে পার হওয়া, কারণ আপনি যখন মাথাটা ঢুকাবেন ওই সাইড থেকে যদি কেউ আসে সে ভয় পাবে না? অবশ্যই ভয় পাবে। এদিক দিয়েও পার হওয়া যায়, বাট ভয় পায় সে হয়তো বাউলি খায়া পইরেও যেতে পারে, বা চাপাইতে যায় অন্য কারোর সাথে বাড়িও লাগতে পারে। এই কারণে চেষ্টা করবেন ভাই একটু সামনে থেকে ঘুরে আসবেন, এতে করে আপনিও অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবেন এবং আরেকজনকেও অ্যাক্সিডেন্টের ঝুঁকি থেকে বাঁচাবেন। কারণ ভাই আপনার কারণে যদি আরেকজন অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওইটার গুণা তো আপনিই কামাবেন, তাই না? এই যে এখান থেকে কি সুন্দর ঘুরতে পারলাম, কারণ এটা ঘোরার জায়গা। আর ওইখান থেকে ঘুরলে নিজের মনের ভিতরে তো ভাই একটু সেলফ রেসপেক্ট থাকা উচিত তো আমাদের, তাই না? নিজের মনের ভিতরে তো নিজের জন্য একটু খারাপ লাগার কথা যে আমি কেন এদিক দিয়ে ঘুরতেছি, এটা তো মানুষ পারাপার হওয়ার জায়গা, এখান দিয়ে কেন আমি বাইক তুলতেছি? দেখানো যে সামনেরটা দিয়ে মানুষ পারাপার হইতেছে, বাট বাইক অনেকে রিক্সা উঠায় দিতেছে, কি একটা অবস্থা। আর এখানে কি চলতেছে? ওরে ওয়াও, এইখানে তো ফুটপ্যাথ হয়ে যেতেছে, ফুটপ্যাথ। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই কি ভিতরে? শুভ ভাই ভিতরে একটু পাঠায় দেন না, উনি বাইরেবো আমার সাথে। এই আমিও লি গেঞ্জি পরছি, উনিও লি গেঞ্জি পরছে। আসতেছে? ভিতরে যাব? আচ্ছা আসতেছি। তবে ভাই যে যত যাই বলুক রয়্যাল এনফিল্ড সম্পর্কে, যা সম্পর্কে যে যাই বলুক না কেন, এই হান্টার বাইকটাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। অ্যান্ড এটার একটা সিক্রেট ব্যাপার আছে। এই ইঞ্জিন অয়েল কতটুকু কালো হয়েছে রে,
আচ্ছা, এটা তো ইঞ্জিন অয়েল একটু বেশি দেওয়া হয়েছে মনে হয়, একদম ইসে রাখলে পুরো ভইরা যেতেছে নাকি কে জানে। ইঞ্জিন অয়েল বেশি দিবে কেন এটার মধ্যে? বেশি দিলে তো সিল টিল কাইটা যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা না, এটা রয়্যাল এনফিল্ডে ইঞ্জিন অয়েলটা দেওয়া হয়েছিল এটার ইসে থেকে, মেন শোরুম থেকে, কারণ ওদের পিসিতে আমি দেখছি সিস্টেমে যে এটা আসলে কিভাবে কি 1700 ml এরটাই দেওয়া হয়েছিল, ভুল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, যেটা আপনাদেরকে একটু বুঝাইতে চাইছিলাম, বলতে চাইছিলাম, এখানে একটা গ্লাস আছে, এই যে এখানে এই গ্লাসে দেখা যায় ইঞ্জিন অয়েলের অবস্থা কি অ্যান্ড ঠিক পরিমাণে আছে কিনা। পরিমাণ এটাই ঠিকই আছে, বার্ন টার্ন হয় নাই, আর কোয়ালিটিও মোটামুটি ভালোই আছে। কালার এখনও আছে, বোঝা যেতেছে, অত কালো হয় নাই। জ্যামে চালাইলে কালো বেশি হবে, আর জ্যাম ছাড়া জায়গায় চালাইলে কালো কম হবে। চলেন 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 বের হই। এই স্পিড ব্রেকারগুলো এত বড় জানেন, শুভ ভাইকে এখানে নামাই দিলাম, তো উনি আসছে একটু আরিফ ভাইয়ের সাথে আড্ডা দিতে। অ্যান্ড যখন এখান দিয়ে স্পিড ব্রেকার পার হইতেছিলাম, নিচে একটু হালকা করে মনে হইলো যে লাগলো, মানে বাইকটা এটা কেমন জায়গায় রাখলো। আচ্ছা, ইঞ্জিন অয়েলের কালার কেন চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়? এটা একদিনেও হইতে পারে। এই কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আবার অনেক সময় দেখা যায় যে অনেক কিলো চালাইলেও কালার নষ্ট হয় না। মেনলি ব্যাপারটা হলে কালার নষ্ট হয়, এখন ইঞ্জিন পুরান হলে কালার নষ্ট হয়, ইঞ্জিন ক্ষয় হলে কালার নষ্ট হয়, আর সবচেয়ে বেশি কালার নষ্ট হলে ক্লাচ বেশি ধরলে আর ছাড়লে। ক্লাচ প্লেটের ফ্রিকশনের কারণে ক্লাচ প্লেট যে ক্ষয়টা হয়, ওই গুঁড়াটা গিয়ে যখন ইসের মধ্যে লাগে, মানে ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়, তখন গিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলের কালার একদম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা হচ্ছি এবার এদিক দিয়ে বেরিবাঁধের রোডে উঠবো। অ্যান্ড এখান থেকে বেরিবাঁধে যাওয়ার একটা সিক্রেট রোড আছে, যেটা দিয়ে খুব অল্প সময়ে এদিক থেকে উত্তরা চলে যাওয়া যায়। শুনলাম যেটা যে উত্তরা 10 নম্বর থেকে আজকে একজন গেছে হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর, 10 থেকে 18 এক রোড মেট্রো রেলের নিচে দিয়ে একবারেই চলে যাওয়া যায়। অ্যান্ড ওনার নাকি 1 ঘন্টা লাগছে এটা যাইতে, রাস্তা 12 থেকে 15 মিনিটের। অ্যান্ড আমি আজকে যেই দিক দিয়ে যাব, এখন আছি আমি মিরপুর, এটা সম্ভবত 1 নাম্বার, অ্যান্ড এই 1 নাম্বারে আমি এখন আছি 4:36-এ। এবার আপনারা একটু এখান থেকে দেখেন যে 18 নম্বর সেক্টর পর্যন্ত যাইতে আমার কতটুকু সময় লাগে, মানে কত অল্প সময়ে এদিক দিয়ে চলে যাওয়া যায়। কারণ হচ্ছে এই রোডটাতে জ্যাম পড়ার কোনো ওরকম সুযোগই নাই, বলতে গেলে একদমই সুযোগ নাই। এই আমি তো সুন্দর বালি টালি দিতে পারি, দেখছেন, অভ্যাস হয়ে গেছে। আসলে একটা বাইক চালানো হলো অভ্যাসের ব্যাপার। বাইকের ওজন যতই হোক না কেন, যদি আপনি রেগুলার চালান, ওটাকে আপনি এভাবে বাউলি টাউলি দিয়ে বের হয়ে যেতে পারবেন। এই বাউলিকে ইংলিশে কি বলে? বাউলি কথাটা বাংলায় নিজের কাছে খ্যাত লাগতেছে, এটার ইংলিশ শিখে এটারে আমার ইংলিশে বলতে হবে। আর আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, হান্টার তো চালাইতেছি প্রায় 2 মাস মনে হয় হয়ে গেল, 2 মাস না হইলেও 1 মাসের উপরে হয়েছে। অ্যান্ড আমি চিন্তা ভাবনা করতেছি একটা ক্লাসিক কিনবো, ক্লাসিক, যেটা গান মেটাল গ্রে বা অন্য যেই কালারই হোক, একটা ক্লাসিক কেনার খুব শখ আমার জাগছে। অ্যান্ড শখ বলতে, আয় কই আসলাম, রাস্তা তো ভুল করেছি মামা, সামনে দিয়ে কি ডানে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম, একটা ক্লাসিক কেনার ইচ্ছা আছে, কিনে পিছনের সিট খুলে দেন একা চালাবো, এরকমটা ইচ্ছা আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এইটা যে আমি কি আসলে একটা ক্লাসিক কিনবো কি কিনবো না? এক, হান্টারই ঠিক আছে নাকি হান্টার ঠিক নাই? 2 হচ্ছে হান্টার বিক্রি করে ক্লাসিক কিনবো কিনা, আর 3 হচ্ছে হান্টার ক্লাসিক দুইটাই রাখবো কিনা, অ্যান্ড মানে ক্লাসিক কিনবো কিনা, এটাই আপনাদের কাছে প্রশ্ন। আচ্ছা, এক রোড ভুল করছি, তা না হলে এই যে তুরাগ সিটি হচ্ছে সামনের, ওইটা তুরাগ সিটির গলি দিয়ে যদি এদিকে ঢুকেন আপনারা, এই শাহালি থানার এদিক দিয়ে মিরপুর চিড়িয়াখানা রোড দিয়ে এসে দেন খুব ইজি হবে। এই গোল এগুলা কি যেন ভাইজা রাখছে, এগুলো মনে হয় গজা বলে সম্ভবত। আচ্ছা, যেটা আপনাদেরকে চিনাইতে চাইতেছিলাম, সরি, এই তুরাগ সিটিতে ধরেন আমি ঢুকলাম, ঢুকে ডানে যাব অথবা বামে যাব, আমি বামেই গেলাম কারণ গেটটা বাম পাশে, ডান দিক দিয়ে গেলে ওই গেটে যায় পৌঁছানো যায়। অ্যান্ড এদিক দিয়ে গিয়ে এই রোডটার একদম মাথা পর্যন্ত যাবেন, ইসলাম ভাইয়ের বাসার এদিক দিয়ে একদম মাথা পর্যন্ত গিয়ে দেন ওদিকে যাবেন না কিন্তু, হ্যাঁ যাবেন এইদিকে। ওদিকে গেলে হয়তো গেট থাকতে পারে, আমি জানি না, হয়তো বা নাই। আর মিরপুরের স্পিড ব্রেকারগুলো আসলে একটু বড়, এই স্পিড ব্রেকারটা অনেক বড়, 2 জন বসা থাকলে এটাও নিচে লেগে যেতে পারে, একজন বসলে লাগে না। অ্যান্ড স্ট্রেট রোডের মাথায় একদম এন্ডে গিয়ে যেই গেটটা দেখা যেতেছে, ওটাই হচ্ছে আপনাকে একদম দিয়াবাড়ি যে বলে, দিয়াবাড়ি, হ্যাঁ এটা হচ্ছে দিয়াবাড়ি, আর উত্তরারটা হচ্ছে ডিয়াবাড়ি সম্ভবত। যাই হোক, ওইটাই আর কি, এই ডিয়াবাড়ি তুরাগ সিটি আবাসিকের যে গেটটা দেখা যাইতেছে সামনে, ওই যে গেটটা, এদিক দিয়ে বের হইলে সামনে যে রাস্তা দেখা যাইতেছে, এই রাস্তাটাই হচ্ছে বেরিবাঁধের সেই রোড, যেই রোডটা বামে গেলে হচ্ছে মিরপুর যেই মাজার, অ্যান্ড ডানে গেলেই হচ্ছে একদম উত্তরা হয়ে এদিক দিয়ে সরাসরি আশুলিয়া দিয়ে সাভারও যেতে পারবেন, যেখানে খুশি সেখানে যেতে পারবেন, কামারপাড়া দিয়ে টঙ্গিও যেতে পারবেন। একদম উঠে গেছি।
ওকে, তাহলে এখন আমরা যেই ফিলটা নিতে যাচ্ছি রয়্যাল এনফিল্ড হান্টারের সাথে, সেই ফিলটা হচ্ছে একদম হাইওয়ে ফিল এবং রিস্কি হাইওয়ে ফিল। কারণ হচ্ছে এই রোডে একটা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া, একটা রাস্তার মধ্যে দিয়ে আসা। অ্যান্ড রাস্তার মাঝখানে যে লাইন দেখতেছেন, সাদা সাদা লাইন, লাইনের মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে, যে এখানে বোঝা যায় ফাঁকা লাইন, ফাঁকা লাইন, ফাঁকা লাইন। এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে এই পারের গাড়ি চাইলে ওই পারে যেতে পারবে, মানে ওভারটেকিং আপনি চাইলে এখানে করতে পারবেন। আর যদি ওই দাগটা এরকম থাকতো, একদম দাগ টানা থাকতো, তার মানে ওই পারে আপনি যাইতে পারবেন না। অ্যান্ড দুই রাস্তার মাঝখানে নর্মালি দাগ এরকম একটা থাকে না, একটা থাকে না, থাকে হলো দুইটা দাগ যদি টানা দেওয়া থাকে, তার মানে এই রাস্তার ওই দাগের ওই পারে আপনি কোনোভাবেই যাইতে পারবেন না। আপনার রোড যদি ডানে যাওয়ারও হয়, আপনার ঘুরে আসতে হবে সামনে থেকে, যেখানে আবার ইউটার্নের জায়গা থাকবে, মানে দাগ থাকবে না, অথবা দাগ এরকম থাকবে। আর এইটার ব্যাপার হচ্ছে, আপনি যেহেতু এটা চিকন রাস্তা, আপনি নর্মালি চলবেন এরকম। আপনার ওভারটেক করা দরকার হলে অপোজিট সাইডে যদি গাড়ি না থাকে, আপনি প্রয়োজনে একটু ওই পাশের রাস্তায় যে আমার মতো এরকম ব্যবহার করে আপনি ওভারটেকটা করতে পারবেন। এই দাগ টানা রাস্তার সিস্টেম হলো এটা, মানে দাগ দেওয়া ছাড়া রাস্তার সিস্টেম হলো এটা। এই একটা পালসার যাচ্ছে, পালসারের নতুন নতুন বাইক আসছে শুনলাম গোপন সূত্রে। অ্যান্ড একটা বাইক লেজেন্ডারি হয়ে যাবে, এটা কি আপনারা জানেন? মানে যেই বাইকগুলোকে আমরা বলি এই পুরান মডেল, অমুক মডেল, তমুক মডেল, একটা সময় পরে ওইটাই মানুষের অনেক প্রিয় বাইক হয়ে যায়। অ্যান্ড ওই বাইকটা কি বাইক হতে যাচ্ছে? ওই বাইকটা হতে যাচ্ছে হচ্ছে পালসার N250। N250 বাইকটা যদি ডিসকন্টিনিউ হয়ে যায়, তাহলে এই বাইকটা জানেন এটা চাহিদা বাড়বে, এটা একটু ভিন্টেজ টাইপের একটা বাইক হয়ে যাবে, এটা আসলে লেজেন্ডারি বাইক হয়ে যাবে পালসারের, আমার যেটা মনে হয় বাংলাদেশের। কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম হায়ার সিসি বাইক যেটা লঞ্চ হয়, সেটাই হচ্ছে বাজাজ পালসার N250। অ্যান্ড এই N250 ওয়ালা ভাই তো বারে বারে ওভারটেক করতে চাইতেছেন, বারে বারে ওভারটেক করতে পারতেছে না। দেখি চলেন আমি ওনার সাথে একটা ওভারটেক মেরে দিই। ওটি মেরে দিছি ছোট্ট একটা ট্রাককে। আর একটু পরে এই ভাইকেও একটা ওটি মারবো, এরকমটাই আমার ইচ্ছা আছে। আরে ভাই, আমারটা তো 350, আমার এই ধরনের রাস্তায় ওটি মারা তো যে কাউরে অনেক ইজি, কারণ আমার ইনিশিয়াল টর্ক হচ্ছে অনেক বেশি ভালো। আবার যখন খুব খোলা থাকবে রাস্তা, স্পিড সবার 100-র উপরে থাকবে, তখন আবার আমাকে সবাই উঠি মেরে চলে যাবে, কারণ আমার আবার টপ কম, ওদের আবার টপ এন্ডে গিয়ে ওদের পাওয়ার একদম মানে এগুলো আবার একটু অল্প স্পিডে খেলা ভালো, মানে অল্প স্পিডে খেলে ভালো। নদী থেকে কিন্তু পানি আসা শুরু হয়ে গেছে, নদী মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবার। সেই ভাল লাগতেছে তো। পুরা শহরে একটা একদম ব্যবসা গরম ছিল, এখানে আসার পরে নদীর পাড়ের বাতাসটা একটু অন্যরকম, একটা কচুরি পানার গন্ধ, একটা ভেজা ভেজা আবহাওয়ার মধ্যে একটা কিরকম যেন গরম পানির স্পর্শ, এবং তার মধ্যে যখন এরকম কৃষ্ণচূড়া ফুল দেখা যায় রাস্তায়, ভাই মনটা পুরা ভালো হয়ে যায়। আর কৃষ্ণচূড়া ফুলের উপরে বসে কোকিল যখন ডাক দেয়, তখন তো ভাই আসলে মনটা অন্য লেভেলে চলে যায়, আসলে অন্য ওয়ান স্টেপ হাই হয়ে যায় উইদাউট এনি পিনিক। বাইক চালাতে গেলে একটা ব্যাপার মাথার মধ্যে সবসময় রাখবেন, যে একটা ভুল ডিসিশন আপনাকে কয়েক বছর পেছনে নিয়ে যেতে পারে, এবং একটা ভুল ডিসিশন আপনাকে এই দুনিয়া থেকেও সরাইয়া দিতে পারে। 1 সেকেন্ডের একটা ডিসিশন আপনাকে 1 বছর পেছনে নিয়ে যেতে পারে। 1 সেকেন্ডের একটা ডিসিশন আপনার বাইকটাকে নষ্ট করে ফেলতে পারে, মানে বাইকের পেছনে হয়তো 2-3 দিন নষ্ট করবে। ধরেন একটা ক্রসিং আপনি চাইলে না ঢুকলেও পারতেন, অ্যান্ড ঢুকতে গিয়ে একটা ঘষা খাওয়ায় দিলেন, গেল না বাইকটা। তারপরে একটা ক্রসিংয়ে আপনি গেলেন, কোনো কারণে স্পিড বেশি ছিল, আপনি পড়ে গেলেন, হাত পা ভাঙলে তো বুঝেনি, পুরো সারা জীবনের জন্য আপনার এইটা আপনাকে ভোগাইতে থাকবে। ওমা রাস্তার এই হালকা ভোগান্তিতে ফেলবে, আমার এই রাস্তার। আরে ভাই কি অবস্থা এই জায়গার রাস্তার? এরকম একটা হাইওয়ে, এটা যখন এই ঘটনা যখন শুরু হয়েছে, তখনই আমি বলছিলাম ভাই এই যে রাস্তার মধ্যে অলরেডি এখনো মাটি ফেলা আছে, এই জিনিসগুলা থেকে একটু আসলে আমাদের বের হয়ে আসতে হবে। যে ট্রাকগুলো ওভারলোড করে, ওই ট্রাকগুলা থেকে মাটিগুলা পড়ে, এবং এই মাটিগুলা পড়া অবস্থায় আরেকটা ওভারলোড ট্রাক এদিক দিয়ে যায়, অ্যান্ড ওই চাপে মাটিতে আস্তে করে পিচটাকে নষ্ট করে, অ্যান্ড পিচটাকে নষ্ট করে দেয়। তারপরে যখন বৃষ্টি টিষ্টি হয়, তখন আবার ওই নষ্ট পিচ থেকে আস্তে আস্তে রাস্তা ভাঙা শুরু হয়। সেম প্রবলেমটা হয়েছে ওই মোড়ে, একটা কনস্ট্রাকশন চলতেছে, ওইখানে ওই যে মাটি আনছে নিচে, অ্যান্ড পড়তে পড়তে এই অবস্থা হয়েছে। এইখানেও সেম, যে কনস্ট্রাকশন হইতেছে, সিমেন্ট পড়তে পড়তে রাস্তার অবস্থা শেষ। এই রাস্তাগুলো সরকার আমাদের বানায় দেয়, যদি এগুলার যত্ন আমরা না করি ভাই, সরকার কি রোজ রোজ এসে এগুলার যত্ন নিয়ে যেতে পারবে? কিছু কিছু জিনিস আমাদের নিজেদেরও আসলে একটু শুধরানো উচিত। যাক, এখন বাজে হচ্ছে 4টা 46।
অ্যান্ড অলরেডি এখান থেকে ওই যে আমি 18 নম্বর সেক্টরের বিল্ডিংগুলো দেখতে পাইতেছি। তাহলে চিন্তা করেন এই দিক দিয়ে যদি আপনি উত্তরা আসেন তাহলে উত্তরা আপনার জন্য কত কাছে। অ্যান্ড এই রোডে আমি আজকে বাইকটা চালাইতেছি, আমি 4 নাম্বার গিয়ারের উপরে স্পিড তুলতে পারতেছি না ভাই। মানে 4 নাম্বার গিয়ার পর্যন্তই আমি 80 পর্যন্ত হিট করাইতেছি, আর আবার আমার নিচে আসতেছে, আবার 80 পর্যন্ত নিচে। ভাই 5 নাম্বার গিয়ার এই বাইকের কোনো কাজেই লাগে না। অনেকে বলে যে এই বাইকের 6টা গিয়ার দেওয়া উচিত ছিল। কি করবেন ভাই, 6 নাম্বার গিয়ার কই কাজে লাগাবেন? 350 সিসির এই টাইপের বাইকে, মানে এগুলা তো আসলে হেভি ওয়েট ক্যারি করার বাইক, টর্কি ইঞ্জিন, এগুলাতে আসলে দরকার নাই। 350 সিসির কোনো স্পোর্টস বাইক হলে সেটাতে ঠিক আছে, দরকার আছে ওইটায়, কারণ স্পোর্টস বাইক ওটা তো স্পিড ফোকাস। সুন্দর লাগতেছে না আজকে শহরটা, সরি শহর শহরের বাইরের এই রাস্তাটা বেরিবাঁধের আসলেই সুন্দর লাগতেছে। অনেকদিন পর আসলে মিরপুর থেকে বের হইলাম, তো আমার নিজের একটু খুশি খুশি লাগতেছে আজকে। মানে আফটার এ লং এইজেস আমার কাছে এরকম মনে হইতেছে যে আমি আজকে শহরের হিজিবিজি গন্ডি থেকে একটু মুক্ত বাতাস খাইতে বেরোইছি। টুকটাক কিছু কাজ আছে, কেন বেরোইছি এটাই তো বললাম না ভাই। ডেইলি লাইফ ব্লগার আমি, যদি না বলি কেমনে হবে। মেডিসিন ইদানিং তো দেখেন আপনারা যারা আমার ভিডিও দেখেন, যে মার জন্য আমি তো রেগুলারই মেডিসিন কিনতাম, সপ্তাহে 1 দিন 2 দিন আমার ওষুধের দোকানে বা ফার্মেসিতে যাইতেই হইতো। কিন্তু রিসেন্ট লাস্ট অনেকগুলা ভিডিওতে মনে হয় এই জিনিসটা দেখেন নাই যে আমি মেডিসিন কিনতে যাচ্ছি বা কিছু একটা। কারণ হচ্ছে এখানে পানি রাস্তায়, আমার বাইকটা পুরা ধোয়া, বাইকটা আমার নবাবের মতো রাস্তাটারে ভিজাইতেছে, আর আমাদের ধোয়া বাইকগুলো নষ্ট হইতেছে। আচ্ছা, যেখানে ছিলাম মার জন্য ওষুধ কিনতে যাই না, কারণ হচ্ছে আমার মিরপুর বেশি থাকার কারণে আপুই মার ওষুধ টষুধ এগুলো সব নিয়ে যায়, কিন্তু বিলগুলো আমি যাই দিয়ে আসি। আর আমি প্রতি মাসে এরকম একদিন মেডিসিনের দোকানে যাই এখন, এই জন্য হচ্ছে আমি মেডিসিনের দোকানে এখন রেগুলার আমার যাওয়ার ভিডিওগুলো পান না আপনারা। আর আজকে মনে হয় বিল হয়ে গেছে অনেক টাকা, মানে একটু একটা অ্যামাউন্ট হইলেও দেখা যায় আমি যা একবারে কার্ডে পে করে দিয়ে আসি। তো আজকে হলো ওই পেমেন্টটা করবো, এই জন্যই আমার এদিকে আসা। আর বাসায় যাবো, দেখা সাক্ষাৎ করবো সবার সাথে, এটাই মেন উদ্দেশ্য। এই জন্য চিন্তা করলাম হান্টারটা নিয়ে বের হই, একটু রাইডও হবে, একটু আপনাদের সাথে আড্ডাও হবে, সব মিলে ব্যাপারটা ভালো লাগবে আর কি, এরকমটা মনে হয়েছে। যাই হোক, এখন অলরেডি আমরা বিরুলিয়া ব্রিজ পার হয়ে গেছি, আর আমার মোটরসাইকেলের ঘড়িতে হচ্ছে 4:48। শুরু করছিলাম কয়টা এটা তো অবশ্যই আপনাদের খেয়াল আছে যারা শুরু থেকে দেখতেছেন ভিডিওটা, আর আমার নিজেরই খেয়াল নাই। আপনাদের খেয়াল থাকলে তো ভালো, না থাকলেও বোঝাই তো যাইতেছে আসলে খুব অল্প সময়ের মধ্যে যে চলে আসতে পারছি। এই রোডে সবই ভালো, এই রোডে একটা জিনিসই কালো বা খারাপ, সেটা হচ্ছে ধুলা। বৃষ্টি টিষ্টি হইতেছে না তো, দুই পাশে এই যে ধুলাগুলা, মানে অনেক ধুলা উড়ে, যখন কেউ ওভারটেক করে সাইডে টাইডে নামায় দেয়, ওই ধুলাগুলা আসলে একটু প্যারা দিতেছে। এছাড়া এই রোড অনেক সুন্দর, অনেক। আর নগরায়ণ হয়ে আস্তে আস্তে ভরতে ভরতে দেখেন বেরিবাঁধের কাছাকাছি চলে আসতেছে। এক সময় দেখবেন এই রাস্তাও অনেক বড় হয়ে গেছে, এটাই মেন রোড হয়ে গেছে, নদীর এই পারে ওই পারে বাড়িঘর হয়ে গেছে। আর এই নদীটারে আসলে রক্ষা করা উচিত। এই নদীটা কবে যে শুকায়, এটাও নগরায়ণ হয়ে যায় ভাই, এই ভয়টাতেই আছি। নদী খুব জরুরি একটা জিনিস। যাক, আমরা দেখতে দেখতে অলরেডি বোট ক্লাবের সামনে ডানে হচ্ছে আমার 18 নম্বর সেক্টর, মানে চলে আসছি আমি উত্তরা। আর আজকের ভিডিওটা মূলত ফোকাস ছিল হচ্ছে হান্টারের একটা রাইড, এর বাইরে আর অন্য কিছুই না। এই জন্য অন্য কোনো কিছু নিয়ে আলাপও করি নাই, কোনো চায়ের ব্রেক, শুভ ভাইয়ের সাথে আড্ডা, বিএসবি মার্টের সাথে আড্ডা, এগুলোও কিছুই দেখাই নাই। জাস্ট হান্টারের রাইডটাই ছিল আজকের মূল উদ্দেশ্য। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ আমি চলে আসছি কাছাকাছি। কাজটা সেরে আবার যেতে যেতে অন্ধকারও হয়ে যাবে, এই জন্য আর অন্ধকারের ফুটেজ দেখাতে চাইতেছি না। কী হয়েছে এদের? রাস্তার মধ্যে কি খুঁজে? অ্যাক্সিডেন্ট করলো? পড়ছিল মনে হয় রে, পড়ছিল। হ্যাঁ, প্যান্ট ট্যান্ট দেখতেছে। স্পিড ব্রেকারে মনে হয় পড়ছিল। এক হলো স্পিড ব্রেকারে অনেকে পড়ে, কারণ এই কালো রাস্তায় স্পিড ব্রেকার দেখা যায় না। আর দুই হলো, দুইটা কারণে এই রোডেই আসলে অ্যাক্সিডেন্ট হয়, ওই সাইডে যাইয়া ধুলার মধ্যে স্লিপ করে পড়া যায়। যাই হোক, তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। সামনে একটা পুলিশ চেকপোস্ট আছে, দেখি আমাকে ধরে কিনা। না, আজকে ট্রাক ধরতেছে। চিল ব্রো, check the mic and make sure it sound right boys। বাইকও ধরছে।